হাসপাতালে ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি বলসোনারো। চিকিৎসার জন্য ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি জাইর বলসোনারো হাসপাতালে ভর্তি রয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস তাকে কারাগার থেকে হাসপাতালে যাওয়ার অনুমতি দিয়েছেন। শনিবার ২৭ ডিসেম্বর ক্রমাগত হেঁচকির চিকিৎসার জন্য তার ফ্রেনিক নার্ভ ব্লক সার্জারি করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তার স্ত্রী মিশেল বলসোনারো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিকিৎসকদের বিবৃতিতে বলা হয়, তারা বলসোনারোর ডান দিকের ফ্রেনিক নার্ভ ব্লক করেছেন। ৪৮ ঘণ্টার মধ্যে বাম দিকের নার্ভ ব্লক করার জন্য নতুন একটি পদ্ধতি নির্ধারণ করেছেন। ফ্রেনিক নার্ভ হল ঘাড় থেকে উৎপন্ন একটি গুরুত্বপূর্ণ স্নায়ু যা শ্বাসপ্রশ্বাসের মূল পেশি নিয়ন্ত্রণ করে। ৭০ বছর বয়সী বলসোনারো বুধবার পেটের হার্নিয়ায় শল্যচিকিৎসার ইতালিতে দাতব্য সংস্থার আড়ালে হামাসে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার ৯ জন। ইতালির প্রসিকিউটররা জানিয়েছেন, দেশটির বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসে অর্থায়নের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ২৭ ডিসেম্বর পরিচালিত এই অভিযানে অ্যান্টি মাফিয়া ও অ্যান্টি টেরোরিজম ইউনিট যৌথভাবে কাজ করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইতালির উত্তর ইতালির জেনোয়া শহরের প্রসিকিউটর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ঘোষিত সন্ত্রাসী সংগঠন হামাসের সঙ্গে যুক্ত থাকা এবং তাদের অর্থ যোগানের অভিযোগ রয়েছে। প্রসিকিউটরদের দাবি, গত ২ বছরে মানবিক সহায়তার নামে সংগ্রহ করা প্রায় ৭ মিলিয়ন ইউরো, প্রায় $৮.২৪ মিলিয়ন হামাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। অভিযানে যুক্তরাজ্যের ভিসা নিষেধার পরবর্তী টার্গেট কি বাংলাদেশ? অভিবাসন নিয়ন্ত্রণ করতে যুক্তরাজ্য সরকার তাদের ভিসা ব্যবস্থাকে একটি বিশেষ কৌশল হিসেবে ব্যবহার করে আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষাপট আমূল বদলে দিয়েছে। আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো ব্রিটিশ হোম অফিস সেই সব দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে যারা নিজেদের নাগরিকদের ফেরত নিতে অসহযোগিতা করছে। বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ডিআরসি এই কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে। আশঙ্কার বিষয় হল, এই উচ্চ ঝুঁকির শঙ্কার পরবর্তী টার্গেট হতে পারে বাংলাদেশ। ঢাকার উপর চাপ এবং ২০২৪ সালের চুক্তি। বাংলাদেশের উপর এই বিশেষ সম্ভাব্য ব্যবস্থার শঙ্কা পুরোপুরি আকস্মিক নয়। ২০২৪ সালের ১৬ মে তৎকালীন শেখ হাসিনা সরকারের আগ্রহে যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে একটি দ্রুত প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল লক্ষ্য ছিল ব্যর্থ আশ্রয় প্রার্থী এবং ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের ফেরত পাঠানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করা। জাতীয়তার স্পষ্ট প্রমাণ থাকলে বাধ্যতামূলক সাক্ষাৎকারের প্রয়োজনীয়তা বাদ দিয়ে এই চুক্তি করা হয়েছিল। তবে ব্রিটেনে বৈধভাবে আসা বাংলাদেশি অ্যাসাইলাম প্রার্থীদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় এই অংশীদারিত্ব এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটিশ হোম অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার তালিকায় শীর্ষ ৫টি দেশের মধ্যে বাংলাদেশ উঠে এসেছে, যা মোট আবেদনের প্রায় ৬%। গত এক বছরেই ৬,৬০০-এর বেশি বাংলাদেশি আশ্রয় প্রার্থনা করেছেন এবং হাজারো মানুষ অপেক্ষায় রয়েছেন। এমতাবস্থায় ব্রিটিশ সরকার স্পষ্ট বার্তা দিচ্ছে যে প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতার গতি আরও বাড়াতে হবে। এ প্রসঙ্গে ব্যারিস্টার মোহাম্মদ ইকবাল হোসেন রবিবার বাংলা ট্রিবিউনকে বলেন, যদি বাংলাদেশের ওপর এই ভিসা নিষেধাজ্ঞা কোনোভাবে কার্যকর হয় তবে তা হবে অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থী থেকে কর্মী, ভিজিট ভিসা প্রত্যাশী সবার ভ্রমণের ওপর এই শঙ্কাজনক বিধিনিষেধ মোকাবিলায় এখনই সক্রিয় হওয়া প্রয়োজন। দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রেখে ব্যর্থ আশ্রয় প্রার্থীদের সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে সরকারকে অবশ্যই জোরালো কূটনৈতিক তৎপরতা চালাতে হবে। তাইওয়ানে ৭.০ মাত্রার ভূমিকম্প। তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় শহর ইলান থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে সাগরে ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার ২৭ ডিসেম্বর দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৭৩ কিলোমিটার। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আবহাওয়া দপ্তর জানায় কম্পনটি তাইওয়ান জুড়ে অনুভূত হয় এবং রাজধানী তাইপেতেও ভবনগুলো কেঁপে ওঠে। ভূমিকম্পের তীব্রতা মাঝারি মাত্রা হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে, যার অর্থ বড় ধরনের ধস বা প্রাণহানির ঝুঁকি কম থাকে। তাইপে সিটি কর্তৃপক্ষ জানিয়েছে প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই, তবে কিছু এলাকায় গ্যাস ও পানির লিকেজ এবং কয়েকটি ভবনে সামান্য ক্ষতির ঘটনা ঘটেছে। তাইওয়ান পাওয়ার কোম্পানি জানায় ইলানে অল্প সময়ের জন্য ৩,০০০-এর বেশি বাড়িতে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, বাড়ি দখল, কারফিউ জারি। অধিকৃত পশ্চিম তীরের কাবাতিয়া শহরে ইসরায়েলি বাহিনী ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে, সেই সাথে বাড়ি দখল, গণগ্রেফতার এবং পূর্ণ কারফিউ জারি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে পরিচালিত এই অভিযানের দ্বিতীয় দিনে শনিবার ২৭ ডিসেম্বর শহরের প্রবেশপথগুলো সিলগালা করা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা জানায় ইসরায়েলি বাহিনী কাবাতিয়ায় ঢুকে বহু বাসিন্দাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে একাধিক আবাসিক বাড়িকে সাময়িকভাবে সামরিক জিজ্ঞাসাবাদ কেন্দ্রে রূপান্তর করা হয়েছে, ফলে সেখানকার পরিবারগুলোকে ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে শহরটিতে পূর্ণ কারফিউ কার্যকর রয়েছে। এই অভিযান শুরু হয় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎসের দেওয়া নির্দেশের পর। তিনি দাবি করেন উত্তর ইসরায়েলে সংগঠিত ছুরিকাঘাত ও গাড়ি চাপা দেওয়ার হামলার সঙ্গে জড়িত এক ফিলিস্তিনির বাড়ি কাবাতিয়ায়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে একাধিক ডিভিশনের সেনা, সীমান্ত পুলিশ এবং